আজকের আমাদের আলোচ্য বিষয় হাইড্রোজেন বন্ড। অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের বাস্তবিক জীবনের সাথে এই হাইড্রোজেন বন্ডের মানে কি বলবো অতি ব্যাপকভাবে এর সম্পর্ক আছে। কিছু জিনিস আমরা পেয়ে থাকি, সেটা কেন ওই রকম হয় বা তার কেন বাকি ধর্মগুলো বাকিদের থেকে আলাদা হয়, সেই সম্পর্কে আমরা এই হাইড্রোজেন বন্ড বিস্তারিত আলোচনা করলে বুঝতে পারবো। তাহলে আমাদের প্রথমে যেটা জানতে হবে, হাইড্রোজেন বন্ড কাকে বলে। এই হাইড্রোজেন বন্ডে যাবার আগে আমরা বলে নিই, আগের দিনে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা ধরো তোমার ডাইপোল মোমেন্ট, এবং ডাইপোল মোমেন্টের কয়েকটা প্রবলেমও আমি দিয়েছিলাম। সেখানে তোমরা সবাই অ্যান্সার করে জমা দিয়েছো, বেশ কয়েকজন এখনও দেয়নি। আশা করছি সকলে সেগুলো তাড়াতাড়ি দিয়ে দেবে। এবার বলছে হাইড্রোজেন বন্ডের ডেফিনেশন বলছে কোনো মৌলের একটি পরমাণু, কোনো মৌলের পরমাণু নয়, একটি হাইড্রোজেন পরমাণু অপর একটি তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সাথে যুক্ত থাকার সময় ওই হাইড্রোজেন পরমাণু অপর একটি তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সাথে তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে যুক্ত হয়ে যে দুর্বল প্রকৃতির আয়নীয় বন্ধন গঠন করে সেটাকেই বলছে হাইড্রোজেন বন্ড। আমি আবার একবার বলবো, তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সাথে যেমন, এবার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু হচ্ছে মেনলি তিনটে: নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লুরিন। শুধু তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হলেই হবে না, তার আকারটাকেও যথেষ্ট পরিমাণে ছোট হতে হবে। আকার বড় হলে কিন্তু হবে না। স্বভাবতই আমরা মাথায় রাখবো যে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু মানে হচ্ছে হয় ফ্লুরিন, নয় অক্সিজেন, নয় নাইট্রোজেন। কারণ আমরা জানি ফ্লুরিনের আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। তার ঠিক আগেই থাকে অক্সিজেন, তারও আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা বেশি। অক্সিজেনের আগে থাকে নাইট্রোজেন। তবে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আমরা ক্লোরিনকেও দেখতে পাবো। তবে মেনলি আমরা নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লুরিনকে আমরা আলোচনা করব হাইড্রোজেন বন্ধনের জন্য। যদি এগুলো থাকে, অর্থাৎ এই তিনটে পরমাণু থাকে, তখনই হাইড্রোজেন বন্ধন হওয়ার একটা সম্ভাবনা থাকবে, আদারওয়াইজ সম্ভাবনা থাকবে না। সংজ্ঞাটা হচ্ছে এইরকম: তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু অক্সিজেন, ফ্লুরিন এবং নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকলে ওই হাইড্রোজেন পরমাণু অপর একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সাথে তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে যুক্ত হয়ে যে আয়নীয় প্রকৃতির বন্ধন গঠন করে তাকেই বলছে কি হাইড্রোজেন বন্ধন। নিচে এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করেছি। দেখো এক্স, যেখানে এক্স হচ্ছে তোমার নাইট্রোজেন, ফ্লুরিন অথবা অক্সিজেন, তার সাথে হাইড্রোজেন যুক্ত ছিল। এবার তার সাথে হাইড্রোজেন যুক্ত ছিল, কিন্তু এই হাইড্রোজেন পরমাণু অপর একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু। এবার যেটা এক্স ছিল, এটা ওয়াই, এক্স আর ওয়াই ভিন্ন হতে পারে বা একই হতে পারে। যেমন আমি তোমাদের যদি একটা এক্সাম্পল এখানে দেখাবার চেষ্টা করি, তাহলে এই ব্যাপারটা তোমরা পরিষ্কার বুঝতে পারবে। সেটা হচ্ছে এই রকম, ধরো OH তোমার এই একটা বন্ধন ছিল। এবার এই হাইড্রোজেন পরমাণু অপর একটা অক্সিজেন পরমাণুর সাথে এই রকম একটা আয়নীয় প্রকৃতির বন্ধনে যুক্ত হবে। এটাকে ডটেড লাইন দিয়েও বোঝানো যেতে পারে, অথবা এরকম তোমার সিঙ্গেল, মনে করো OH, এটাকে আমরা এরকম ঝিরি ঝিরি লাইন দিয়েও দেখাতে পারি। এই যে আয়নীয় প্রকৃতির আকর্ষণ বলের মাধ্যমে যে আয়নীয় প্রকৃতির বন্ধনটা তৈরি হচ্ছে, এটাকেই বলছে কিন্তু হাইড্রোজেন বন্ড। এবার এখানে হাইড্রোজেন বন্ধন গঠনের কিছুটা শর্ত আমরা আলোচনা করব। বলছে হাইড্রোজেন পরমাণুকে নাম্বার 1 শর্ত, অতি তীব্র তড়িৎ ঋণাত্মক আকারে ক্ষুদ্র পরমাণুর সাথে অবশ্যই যুক্ত থাকতে হবে। এবার বলছে অপর যে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করবে সেটা তীব্র তড়িৎ ঋণাত্মক হবে এবং আকারে ছোট হবে। যার সাথে হাইড্রোজেন বন্ধন করছে হাইড্রোজেন পরমাণু, তাতে অন্তত পক্ষে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকতে হবে। এবার বলছে হাইড্রোজেন বন্ধনের বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমযোজী বন্ধনের তুলনায় হাইড্রোজেন বন্ধনের স্থায়িত্ব অত্যন্ত কম। যে বন্ধন শক্তিগুলো দেখলেই আমরা বুঝতে পারবো। হাইড্রোজেন বন্ধন শক্তি বলছে 8 থেকে 42 কিলো জুল পার মোল, আর যেখানে সমযোজী বন্ধন বলছে 200 থেকে 450 কিলো জুল পার মোল। অর্থাৎ হাইড্রোজেন বন্ধন অত্যন্ত দুর্বল প্রকৃতির বন্ধন হয়, আর সমযোজী বন্ধন যেখানে শক্তিশালী বন্ধন হয়ে থাকে। নাম্বার 2,
বলছে হাইড্রোজেন পরমাণু যে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সাথে আগে থেকে যুক্ত আছে এবং যার সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করছে তার তড়িৎ ঋণাত্মকতার ওপরেও হাইড্রোজেন বন্ধনের স্থায়িত্ব নির্ভর করে। যেমন নিচে আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখো প্রথমে এখানে নাইট্রোজেন পরমাণুর সাথে হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, এখানে অক্সিজেন পরমাণুর সাথে হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, এখানে ফ্লুরিন পরমাণুর সাথে হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। এবার যেটা ব্যাখ্যা যেটা হচ্ছে যে ক্ষুদ্র এবং তড়িৎ ঋণাত্মক মৌলের তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে, যে হাইড্রোজেন বন্ধনটা তৈরি হবে তার স্থায়িত্ব তত বেশি হবে। এটা আমাদের একবার পরীক্ষায় এসেছে এবং সেই ক্রমটা আমি এখানে লিখেছি, দেখো সেটা হচ্ছে এরকম। বন্ধন শক্তির ক্রম হলো, হাইড্রোজেন বন্ধন শক্তির ক্রম হলো FH, আবার ফ্লুরিনের সাথে হাইড্রোজেন বন্ধন করেছে, OH অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ধন করেছে, NH নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ধন করেছে। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুটা যে পরমাণুর সাথে যুক্ত এবং যার সাথে হাইড্রোজেন বন্ধন করছে তাদের তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে এবং আকার যত ছোট হবে তার ক্ষেত্রে যে হাইড্রোজেন বন্ধনটা গঠিত হবে তার স্থায়িত্ব বা স্টেবিলিটি তত বেশি হবে। এটাই হচ্ছে আমাদের আসল পয়েন্ট। অর্থাৎ 2 নম্বর পয়েন্ট আমি স্টার দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরে আমরা চলে যাব সমযোজী বন্ধনের মতো হাইড্রোজেন বন্ধনের নির্দিষ্ট অভিমুখ আছে। এবার প্রশ্ন হবে, স্যার অভিমুখটা কী করে হবে? যদি আমরা দেখি যে এটাতে একটা প্রথমে বন্ধন বিশুদ্ধ সমযোজী বন্ধন, ধরো হাইড্রোজেন FH বন্ধন, এবার ও কার সাথে হাইড্রোজেন বন্ড করছে? এই ফ্লুরিনের সাথে। এই ফ্লুরিনের সাথে হাইড্রোজেন বন্ড করলে তাহলে এই ফ্লুরিনেতে অন্ততপক্ষে এক জোড়া কেন, এতে 3 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকে। তাহলে এই 3 জোড়া ইলেকট্রনের তো নির্দিষ্ট অভিমুখ আছে, কারণ এই ফ্লুরিন পরমাণু হয় sp2 sp3 কোনো না কোনো একটা সংকরায়ন অবস্থায় থাকবে। তাহলে ওই লোন পেয়ারের যে অভিমুখটা হবে সেই লোন পেয়ারের অভিমুখটাই হচ্ছে ওর হাইড্রোজেন বন্ধনের অভিমুখ। যেমন আমরা জলের ক্ষেত্রে পেয়েছিলাম 2 জোড়া লোন পেয়ার, তারা চতুস্থলকীয়ভাবে অবস্থান করতে থাকে বা অবস্থান করে, তাহলে ওই লোন পেয়ারের যে অভিমুখ ছিল, তাহলে জল যখন হাইড্রোজেন বন্ধন গঠন করবে সেই অভিমুখটা ওই লোন পেয়ারের অভিমুখের একদম সেম অভিমুখী হবে। তারপরে যেটা আমরা আলোচনা করব 4 নম্বর পয়েন্ট, যেটা বলছে যে হাইড্রোজেন পরমাণুর আকার ক্ষুদ্র হওয়ায় এবং অপর দুটি পরমাণুর আকারও ক্ষুদ্র হওয়ায় এবং তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার জন্য ওরা একে অপরকে বিকর্ষণ করবে এবং এই বিকর্ষণ বলটা প্রশমিত করার জন্য ওরা এমনভাবে একটা ওরিয়েন্টেশনে বা একটা অভিমুখে থাকতে চায় যাতে করে বিকর্ষণ বলের মানটা সবথেকে কম হয়। সেই অভিমুখটা হয় ওরা সরলরৈখিকভাবে অবস্থান করতে চায়। এই সরলরৈখিকভাবে অবস্থান করলে তোমার X আর X হাইড্রোজেনের তুলনায় ওদের আকার বড়, তাহলে ওরা এমনভাবে থাকতে চাইবে যাতে করে ওদের মধ্যে দূরত্বটা সর্বাধিক হয়, আর সরলরৈখিক দূরত্বটাই সব থেকে বেশি হবে, কৌণিক অবস্থানে থাকলে দূরত্ব কম হবে। সেই জন্য যার সাথে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে সেই হাইড্রোজেন বন্ধন গঠনের সময় হাইড্রোজেন পরমাণু এবং অপর দুটি তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু একই সরলরেখা বরাবর থাকতে চাইবে। 5 নম্বর পয়েন্ট যেটা আমরা আলোচনা করব যে হাইড্রোজেন বন্ধন গঠনের ফলে বহু সংখ্যক অণু একসাথে সংযোজিত অবস্থায় থাকে, অর্থাৎ এখানে পলিমারাইজেশন বা বহুলীকরণ ঘটে। এরপরে যেটা বলছে যে হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ বা হাইড্রোজেন বন্ধন কত প্রকারের হতে পারে। হাইড্রোজেন বন্ধন 2 প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড বা আন্তরাণবিক হাইড্রোজেন বন্ড, আর একটা হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড বা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। এখন এই কনসেপ্টটা বুঝতে গেলে তোমাদের আমি একটা ছোট্ট কনসেপ্ট আলোচনা করতে পারি। যেমন ধরো তোমরা শুনে থাকবে যে ইন্ট্রা ক্লাস টুর্নামেন্ট, ইন্ট্রা ক্লাস মানে একই ক্লাসের মধ্যে, অর্থাৎ মনে করো ক্লাস 11 ফুটবল প্রতিযোগিতা হবে, তখন বলা হচ্ছে 11 সায়েন্সের সাথে 11 আর্টস, তখন সেটাকে বলা হচ্ছে ইন্ট্রা, একই ক্লাসের মধ্যে। আবার ইন্টার হয়ে যাওয়া মানে তখন আর 11-এর সাথে 11 নয়, হয় 12 বা 10 বা যা কিছু একটা অন্য ক্লাসের সাথে হবে। বা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানে একটা দেশের সাথে অপর দেশের, কিন্তু ন্যাশনাল বা ইন্ট্রান্যাশনাল যদি বলা হয় তাহলে একই দেশের মধ্যে সেটাকে আমরা আলোচনা করব। অর্থাৎ হাইড্রোজেন বন্ধন বলছে ইন্টারমলিকুলার বা আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন বলতে বোঝায় যে বিভিন্ন একই অণুর বা বিভিন্ন অণুর বিভিন্ন যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন হলে বা একাধিক যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন হলে সেটাকে আমরা বলবো কি আন্তরাণবিক হাইড্রোজেন বন্ড। আবার একই
এবার বলছে ইন্ট্রামলিকুলার বা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড, একই অণুর বিভিন্ন অংশের মধ্যে হাইড্রোজেন বন্ধন হলে তখন সেটাকে বলছে কি অন্ত আণবিক বা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। আমি নিচে কয়েকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, এক্সাম্পলগুলো একটুখানি আমরা বুঝবো। সেটা যেমন ধরো এইচএফ অণু। এখন এই এইচএফ অণুর ক্ষেত্রে তোমাদের আমি একটুখানি হোয়াইট বোর্ডে এঁকে দেখাবার চেষ্টা করছি। যদি আমরা হোয়াইট বোর্ডে এঁকে দেখাই, এইচএফ অণুর হচ্ছে আমরা জানি এই রকম এইচএফ, কিন্তু এই এইচএফের যখন আমরা হাইড্রোজেন বন্ড দেখাবো, এর নিজের মধ্যে হাইড্রোজেন বন্ড গঠন করার কোনো চান্সই নেই। এইচএফ অণুটাকে আমরা এইভাবে লিখলাম, অপর একটা এইচএফ অণুকে আমরা এইভাবে লিখলাম। তাহলে দেখো এই হাইড্রোজেন পরমাণু এই ফ্লুরিন পরমাণু অর্থাৎ তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সাথে যুক্ত আছে, এবং এই ফ্লুরিনের মাথায় তোমার 3 জোড়া লোন পেয়ার আছে। এখন এই 3 জোড়া লোন পেয়ারকে আমি দেখাতে মধ্যে 3 জোড়া লোন পেয়ারের মধ্যে 1 জোড়া লোন পেয়ার এই হাইড্রোজেনের সাথে কি বলে আয়নীয় প্রকৃতির বন্ধন আকর্ষণ বলের সাহায্যে গঠন করে। এইটাই হচ্ছে হাইড্রোজেন বন্ড। দেখো এই ফ্লুরিন হাইড্রোজেন ফ্লুরিন একই সরলরেখা বরাবর অবস্থান করছে। ঠিক একইভাবে এই হাইড্রোজেন পরমাণু অপর একটা এইচএফ অণুর সাথে এইভাবে সমযোজী বন্ধন এটা তোমার হয়ে যাচ্ছে এইচ, এইভাবে যুক্ত থাকবে। আবার এই হাইড্রোজেন পরমাণু অপর একটা এইচএফ অণুর সাথে এইভাবে সমযোজী বন্ধনে যুক্ত ছিল। আর বাকি এগুলো যেগুলো ঝিরিঝিরি দিয়েছি, এগুলো ঝিরিঝিরি যেমন দেওয়া যায় এরকম ডটেড লাইন করেও কিন্তু দেওয়া যেতে পারে। এইটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন। এইভাবে আমরা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড দেখাতে পারছি। দেখো এইচএফ অণু একটা অণুর মধ্যে নয়, একাধিক অণুর মধ্যে হাইড্রোজেন বন্ড হচ্ছে, সেই জন্য বলছে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ড। ঠিক জলের ক্ষেত্রেও আন্তরাণবিক হাইড্রোজেন বন্ড হয়, সেটা আমরা এখানে দেখিয়েছি। সেটা এইভাবে আমরা বলতে পারবো। ঠিক দেখো এখানে যেমন দেখো বলছে এইচএফ অণুর মধ্যে হাইড্রোজেন বন্ড এটা দেখালাম, ফলে একসাথে অনেকগুলো এইচএফ অণু সংযোজিত অবস্থায় থাকে। জলের ক্ষেত্রেও আমরা সেটা দেখিয়েছি। জলের ক্ষেত্রে যেটা আমরা দেখাতে চেষ্টা করেছিলাম সেটা আমি আবার একবার এখানে হোয়াইট বোর্ডে দেখাবার চেষ্টা করছি। সেটা হচ্ছে এইরকম, যেমন ধরো জলটা হচ্ছে কি আমরা এইভাবে লিখবো। জলের ক্ষেত্রে তুমি যদি জলটাকে এইভাবে লেখো, তাহলে এই হাইড্রোজেন পরমাণুর সাথে অক্সিজেন পরমাণু এইভাবে, তার সাথে এইভাবে। ঠিক একইভাবে অক্সিজেন আর হাইড্রোজেন তোমার এইভাবে থাকছে, আবার এদিকে তোমার অক্সিজেন এই হাইড্রোজেন আর তার সাথে এই হাইড্রোজেন, এইভাবে তোমার কিন্তু হাইড্রোজেন বন্ডটা দেখাতে হচ্ছে। আর দেখো এই 3টে পরমাণু কিন্তু একই সরলরেখা বরাবর থাকতে চাইছে। এইভাবে আমরা আন্তরাণবিক হাইড্রোজেন বন্ডটাকে দেখাতে পারি। এবার যেটা বলছে দেখো অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড বা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডটা কীভাবে হচ্ছে, আমি এখানে একটা এক্সাম্পল দেখেছি। ও নাইট্রো মানে হচ্ছে অর্থয়ের ওকার অর্থে, আর বেনজিন এটা হচ্ছে বেনজিন রিং। এই বেনজিন রিংয়ের পাশাপাশি দুটো কার্বনকে বলা হয় একে অপরের সাপেক্ষে অর্থ পজিশন। আমাদের জৈব রসায়ন পড়ার সময় ডিটেলস এটা আমরা আলোচনা করব। দেখো এখন অর্থ পজিশনে যে OH মূলকটা ছিল সেই অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত, আবার তার ঠিক নেক্সট কার্বন হচ্ছে NO2 মূলক। এই NO2 মূলককে আমরা ভেঙে লিখেছি, আর তার সাথে এই যে অক্সিজেন পরমাণুর সাথে দেখো এখানে হাইড্রোজেন বন্ড হয়ে অবস্থান করছে। তাহলে এই যে তোমার হাইড্রোজেন বন্ড হয়ে যেটা অবস্থান করছে, এখানে আমরা পরিষ্কার যেটা দেখতে পাচ্ছি, দেখো এই যে ডটেড লাইনে বা ঝিরিঝিরি লাইনে দেওয়ার চেষ্টা করেছি, ওটা হাইড্রোজেন বন্ড অর্থোনাইট্রোফেনল। এখানে দেখো যৌগটা বলছে তোমার একটাই, সেটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল, মানে অপর কোনো যৌগ আসেনি। এই যৌগের বিভিন্ন অংশের মধ্যে হাইড্রোজেন বন্ড হয়েছে, এই জন্য এটাকে বলছে কি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। এছাড়াও আমাদের আরও কয়েকটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি। অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, যেটাকে স্যালিসালডিহাইড বলা হয়ে থাকে, অর্থাৎ একটা কার্বনে OH মূলক আর একটা কার্বনে CHO মূলক। অ্যালডিহাইড মূলকটাকে এইভাবে আমরা ভেঙে লিখেছি। এই হাইড্রোজেন পরমাণুর সাথে দেখো এখানে যেটা দেখানো হয়েছে, এই হাইড্রোজেন পরমাণুর সাথে এই অক্সিজেন পরমাণু তার লোন পেয়ার দান করে হাইড্রোজেন বন্ড গঠন করেছে। এটা হচ্ছে একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। আর একটা যেটা দেখানো হয়েছে যে সেটা অর্থোক্লোরোফেনল OH, আর এখানে ক্লোরিনের সাথে একটা হাইড্রোজেন বন্ড করেছে। আমি আগেই বলেছিলাম যে জেনারেলি ক্লোরিন হাইড্রোজেন বন্ড করে না, কিন্তু কখনো কখনো পরিস্থিতি অনুযায়ী
বিশেষ কয়েকটা একদম অত্যন্ত লিমিটেড কন্ডিশন অনুযায়ী হাইড্রোজেন বন্ড গঠন করতে সক্ষম হয়। যেমন অর্থোক্লোরোফেনল। আর একটা চলে যাব ভিভিআই, বলছে যে একটা যৌগের উদাহরণ দাও যেখানে ক্লোরিন পরমাণু হাইড্রোজেন বন্ড গঠনে সক্ষম হয় বা অত্যন্ত স্থায়ী হাইড্রোজেন বন্ধন গঠন করে, সেটা হচ্ছে ক্লোরাল হাইড্রেট বা ট্রাইক্লোরো ডাইহাইড্রক্সি ইথেন। এটার নাম ক্লোরাল হাইড্রেট বলাটাই সব থেকে যুক্তিযুক্ত। অর্থাৎ Cl3C মানে CCl3 আর একটা কার্বনের CH ও এইচের হোল 2, তার মানে এই কার্বনে 3টে ক্লোরিন, এই কার্বনটায় এখানে তোমার 2টো OH আর এই কার্বনে 3টে Cl3 যুক্ত আছে। এই 3টে Cl3কে চতুস্থলকীয়ভাবে স্থাপন করি, কারণ প্রত্যেকটা কার্বন পরমাণু sp3 সংকরায়িত। এবার এই দুটো, এই একটা ক্লোরিন, এটা হোয়াইট বোর্ডে দেখালে সব থেকে বেটার আমাদের বুঝতে সুবিধা হবে, সেটা আমরা সেইভাবে দেখাবার চেষ্টা করছি। যেমন ধরো তোমার এই কার্বন, তাতে আমরা ক্লোরিনটাকে এইভাবে দেখালাম, আর একটা ক্লোরিনকে এইভাবে দেখালাম, আর একটা ক্লোরিনকে এইভাবে দেখালাম। এবার অপর যে কার্বন ছিল তাতে হাইড্রোজেন এইভাবে ছিল, এখানে OH-টাকে এইভাবে দেখালাম, আর এই OH-টাকে আমরা এইভাবে দেখাবার চেষ্টা করলাম। তাহলে এই ক্লোরিনের সাথে এই হাইড্রোজেনের হাইড্রোজেন বন্ড, আর এই ক্লোরিনের সাথে এই হাইড্রোজেনের হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে। এইরূপ হাইড্রোজেন বন্ধন, এবং দেখো এটা 6 মেম্বার, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 মেম্বার রিং হচ্ছে। যখন কোনো যৌগের 5 মেম্বার রিং বা 6 মেম্বার রিং এইভাবে গঠিত হয় তখন তার স্টেবিলিটি অনেক বেশি হয়। সেই জন্য আমরা এটাকে বলবো যে এই রকম যৌগে যেখানে 3টে ক্লোরিন পরমাণু থাকা সত্ত্বেও বা ক্লোরিন পরমাণু তড়িৎ ঋণাত্মকতা কম কিন্তু আকারটা বড় হওয়ার জন্য ও জেনারেলি হাইড্রোজেন বন্ধন গঠন করতে সক্ষম হয় না। কিন্তু এই দুটো এক্সাম্পল, অর্থাৎ এই তোমার 3 এবং 4, এরা খুব সুন্দর স্টেবল হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। এর পরেরটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব।